আবার আরেক জায়গায় গেলাম, 3 নম্বর স্যাম্পল, ওইখানেও 200 অ্যাডাল্ট লোক, তাদের ব্লাড প্রেশার মেজার করলাম, একটা মিন পাইলাম। এরকম ধরো ভিন্ন ভিন্ন জায়গায় গেলাম। সর্বশেষ যে স্যাম্পলটা করলাম, ধরো এটা 90তম স্যাম্পল, সেখানে 200 লোক ব্লাড প্রেশার মিন করলাম। ঠিক আছে, এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আসলে এই যে স্যাম্পল নাম্বার 1-এ কয়জন মানুষ, কয়টা ব্লাড প্রেশার আমার হাতে আছে, এটার মিন কত? এই স্যাম্পল নাম্বার 1-এর 200 লোকের যে 200 ব্লাড প্রেশার, এই 200 লোক কিন্তু আমার পপুলেশন বা পপুলেশনের অংশ, এবং তাদের হাতে ব্লাড প্রেশার মেশিন লাগিয়ে তারপরে প্রেশারটা মাপছে। তাহলে এই যে আমার 200 লোকের 200টা ব্লাড প্রেশার আমার হাতে আছে, এই ব্লাড প্রেশার গুলো হলো ডেটা অফ এ ভেরিয়েবল, মানে সেই ভেরিয়েবল হলো ব্লাড প্রেশার মেজার্ড ওভার দ্য পপুলেশন। কিন্তু পপুলেশনের হাত থেকে আমি ডাটাটা পেয়েছি, পপুলেশনের শরীর থেকে ডাটাটা পেয়েছি। এই 200 লোকের 200টা ব্লাড প্রেশার নিয়ে আমি যদি একটা ডিস্ট্রিবিউশন করি, তাহলে আমি এরকম একটা ডিস্ট্রিবিউশন কার্ভ করব। এটা কিন্তু স্যাম্পল নাম্বার 1-এর 200 লোকের 200টা ব্লাড প্রেশারের ডিস্ট্রিবিউশন। এইটাই তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা গত কাল যেটা বলছিলাম গত ক্লাসে, তাই না? এটাই তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ এ ভ্যারিয়েবল মেজার্ড ওভার দ্য পপুলেশন। পপুলেশনের উপরে কোন একটা ভ্যারিয়েবল মেজার করে আমি যে ডাটাগুলো পাবো, সেই ডাটার ডিস্ট্রিবিউশনটাই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং এখানে আমি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পাবো, তাই না? তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেট করবে কি? অ্যামাং দা ডিসপারশন অ্যামাং দা, এখানে আমার কয়টা ভ্যালু নিয়ে কাটটা করেছি? 200 না? তাহলে এই এসডি হবে ডিসপারশন অ্যামাং দিস 200 ভ্যালু। এই 200 ভ্যালুর মধ্যেকার যে ডিসপারশন, সেটাই কিন্তু আমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটা হলো স্যাম্পল নাম্বার 1-এর ডাটা নিয়ে আমি এই কাজটা করলাম, এবং এটাকে নাম দিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ 200 ব্লাড প্রেশার অফ স্যাম্পল 1-এর যে 200 লোক, সেই 200 লোকের কাছ থেকে পাওয়া 200 ব্লাড প্রেশারের ডিস্ট্রিবিউশন। সুতরাং এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন স্যাম্পল নাম্বার 2-এর ডাটা নিয়েও আমি করতে পারবো। স্যাম্পল নাম্বার 3-এর ডাটা নিয়েও আমি কিন্তু এরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে পারবো। তাহলে মোট 90টা স্যাম্পল, আমি কিন্তু 90টা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি করতে পারবো। এখন দেখো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা কোত্থেকে আসছে। এখানে মোট স্যাম্পল কয়টা? প্রত্যেকটা স্যাম্পলের একটা মিন আছে না? তাহলে মিন কয়টা? এই মিন গুলা কি কোন লোকের হাতে ব্লাড প্রেশার মেশিন লাগাইয়া বাইর করছি? বুঝলাম, মিন করছি, কিন্তু এই যে 120 আমার মিন, এটা কারোর কাছ থেকে পাইছি, কারোর হাত থেকে পাইছি, কারোর মাথা থেকে পাইছি না, পপুলেশনের কারোর কাছ থেকে আমি এটা পাইনি। তবে এটা একটা স্যাম্পলের মিন, কোন একটা পার্টিকুলার স্যাম্পলের মিন ওই স্যাম্পলের সামারি ভ্যালু হিসেবে ধরা যায় না? তাহলে মিনটাকে আমি ওই স্যাম্পলের কি বলতে পারি? সামারি ভ্যালু অফ স্যাম্পল না? তাহলে কি নাম কি? সামারি ভ্যালু অফ স্যাম্পল নাম কি? সামারি ভ্যালু অফ পপুলেশন নাম কি?
প্যারামিটার, আর সামারি ভ্যালু অফ স্যাম্পল নাম স্ট্যাটিস্টিক। তো এখানে 90টা স্যাম্পলের 90টা মিন, 90টা স্যাম্পলের 90টা স্ট্যাটিস্টিক্স, এরকম না? তাহলে কি দাঁড়ালো, এই যে 90টা স্যাম্পলের 90টা মিন, এটা কিন্তু প্রতিটা স্যাম্পলের সামারি ভ্যালু। এরা কেউই কিন্তু কোনো মানুষের হাত থেকে আমি পাইনি। এবার তুমি এই 90টা মিনকে এক একটা ভ্যালু ধরো, ধরে এই 90টা মিনের একটা ডিস্ট্রিবিউশন দেখো তো, এক একটা মিন এক একটা ভ্যালু ধরে এই মিন গুলোর ডিস্ট্রিবিউশন বাইর করো, তাহলে আবারও এরকম একটা নর্মাল ডিস্ট্রিবিউশন পাবো। এই কার্ভটা করেছি কিন্তু 90টা মিনকে নিয়ে, মিন 1, মিন 2, মিন 3, মিন 90, তাই না? এবং এখানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং এইখানেও একটা মিনদের মিন পাবো, এটার নাম দিলাম গ্র্যান্ড মিন, মানে মিনদের মিন, 90টা মিনের মিন, গ্র্যান্ড মিন নাম দিলাম। এবং এইখানেও আমি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেট করবে কি? 90টা 90 স্যাম্পলের 90টা মিনের মধ্যেকার ডিসপারশন, এটা না? তবে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাতে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মানে ঝামেলা না করে, এই জন্য এখানে নামটা পরিবর্তন করে দিচ্ছে, নামটা দিচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ম্যাথমেটিক্যালি কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাথমেটিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নামটা চেঞ্জ, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড এরর। এইটার নামই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা বুঝতে পারছি। তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমরা কি বলতে পারি? It is the distribution of the sample statistics of large number of samples. অনেকগুলো স্যাম্পলের, প্রত্যেকটা স্যাম্পলের একটা করে সামারি ভ্যালু থাকবো, সেটা মিন হইতে পারে বা অন্য কিছু হতে পারে। ওই যে প্রতিটা স্যাম্পলের সামারি ভ্যালু, সেই সামারি ভ্যালু গুলোর ডিস্ট্রিবিউশনটাই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাচ্ছি, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যামং দ্য sample statistics, among the sample statistics of large numbers. অনেকগুলো স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটার নাম স্ট্যান্ডার্ড এরর। বুঝছো পার্থক্যটা? তাহলে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা বোঝা গেছে? একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড এররের পার্থক্যটা বুঝছো? এই দুটাই কিন্তু ডিসপারশন, দুটাই কিন্তু ক্যালকুলেট করবা সেম ফর্মুলা দ্বারা, সেম ফর্মুলা, কিন্তু দুইটার ক্ষেত্রে ভ্যালুগুলো দুই রকম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ভ্যালুগুলো কি? পপুলেশনের মানুষদের উপর মেজার করা ডেটার যে ডিসপারশন, সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এক একটা স্যাম্পলের সামারি ভ্যালুর মধ্যেকার যে ডিসপারশন, সেটা হবে স্ট্যান্ডার্ড এরর। এইটুকুই পার্থক্য। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে কে যায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না স্ট্যান্ডার্ড এরর? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সাথে কে যায়? স্ট্যান্ডার্ড এরর। কিন্তু দুইটাই কিন্তু ডিসপারশন, দুইটারই ফর্মুলা সেম। এই যে দুটো জিনিস তোমাকে বুঝালাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড এরর, আর ওদিকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এন্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এইটা বলার উদ্দেশ্য কিন্তু ভিন্ন আমার। আর সেটা হলো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা স্ট্যাটিস্টিক্স এর একদম লাইনে লাইনে আমরা ব্যবহার করি। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল, এটা খুব কাজে লাগে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল, এটা উদাহরণ দিই। মনে করো তোমাকে বলা হলো যে বাংলাদেশের ডাক্তারদের মেইন ব্লাড প্রেশারটা কত, একটু বলে দাও, বের করে দাও বাংলাদেশের ডাক্তারদের মেইন ব্লাড প্রেশার।
তাহলে তোমার এখানে পপুলেশন কি? বাংলাদেশের সকল ডাক্তার আমার এখানে টোটাল পপুলেশন কি ছিল 27 কোনটা? এই স্যাম্পল অফ 300 স্যাম্পল তুমি সেটা টোটাল কি ছিল 27 না, এটা উদাহরণ দিলাম। প্রতিটা একটা স্যাম্পল 300 করে না? হ্যাঁ, প্রতিটা 300 করে। বললে তো আমি বাপে গাড়ি পাঠিয়ে দিতে পারতো না। তোমাকে আমি বললাম যে তুমি আমার বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশারটা কত একটু বের করে দাও, তাহলে তোমার এখানে পপুলেশন হলো বাংলাদেশের সকল ডাক্তার। বাংলাদেশে 1 লাখ ডাক্তার আছে, 1 লাখ ডাক্তার পুরোটাই তোমার পপুলেশন। তো মনে করো তুমি রংপুরে গেলা, গিয়ে একটা ডাক্তারদের একটা স্যাম্পল নিলা, সেখানে 300 ডাক্তার আছে, এদের সবার ব্লাড প্রেশার মেজার করলা, করে একটা মিন পাইলা 120, একটা এসডি পাইলা 5। এখন তুমি কি বলবা যে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি? যদি বলো এটাকে নিবে কেউ? নিবে? নিবে না। ওকে, চলে আসো বগুড়ায়, দ্বিতীয় স্যাম্পল, আবারও 300 ডাক্তার, আবারও সবার ব্লাড প্রেশার মেজার করলাম, করে আবারও একটা মিন পাইলাম 100। সেকেন্ড স্যাম্পলের মিন কিন্তু 100। এবারে কি বলবা যে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার 100? বললে কেউ নিবে? নিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করতে থাকো। এরকম মনে করো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রত্যেকটা জায়গায় 300 জন ডাক্তার নিয়ে তাদের ব্লাড প্রেশার মেজার করে একটা মিন বের করলাম, আর সেই মিনটাকে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বলে দাবি করলাম, কিন্তু আমার দাবি গ্রহণযোগ্য হইল না। সর্বশেষ গেলাম মনে করো টেকনাফে, সেখানেও 90তম স্যাম্পল, সেখানেও 300 ডাক্তার, একটা মিন, এই তো, তাই না? তোমার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, কি বাড়ি করা? মিন ব্লাড প্রেশার বাড়ি। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে তুমি কয়টা জায়গায় গেছো? প্রতিটা জায়গায় কতজন ডাক্তার নিছো? এবং প্রতিটা জায়গায় তোমার একটা করে মিন, এবং এই প্রতিটা মিনকে এই দেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বলে দাবি করে তুমি ব্যর্থ হয়েছো, রিজেক্টেড হয়েছো, তাই না? তো আর কি করবো তাহলে? এবার আর কি করার আছে তোমার? কি করার আছে বলো, আর কি করবো তুমি? নিল না তো কেউ, তো নিল না তোমার কথা, তো কেউ নিল না। এখন কি করা যায়? সহজ কথা চিন্তা করো। হ্যাঁ, মিনগুলোর মিন করতে পারি, মিনগুলোর মিন করে একটা গ্র্যান্ড মিন বের করতে পারি। সেই গ্র্যান্ড মিন নিয়ে যদি যাই, তাহলে কিছুটা গ্রহণ করার সম্ভাবনা আছে না? কারণ 90টা স্যাম্পলের 3 9 27,000 ডাক্তারের স্যাম্পল, এটা খারাপ না, ভালোই, মোটামুটি একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, তাই না? কিন্তু কথা হচ্ছে এইভাবে তো করা যাবে না, এইটা তো রিসার্চ হইতে পারে না। হ্যাঁ বলো। কিসের কপি? তুমি যে কোনো নাম দাও, একটা তোমার নেই, আমার নাম দিবে। হুম হুম হুম, ঠিক আছে। যে বড় মানে তোমার নামটা সহ দিও আর কি, অন্য কারোর নাম দিলে দিলা, না দিলে নেই, শুধু তোমার নাম দিলে অসুবিধা নেই। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক করতে হবে। এখানে 27,000 ডাক্তার আছে, আর একটা স্যাম্পলের যে একটা প্রতিটা স্যাম্পলের একটা করে মিন আছে না? 90টা মিনের মিন করে বলো। এত যাও দরকার কেন? তুমি 90টা মিনকে যোগ করে 90 দিয়ে ভাগ করলে যা পাইবা
আর ওই 27,000 লোকের ব্লাড প্রেশারকে যোগ করে 27,000 দিয়ে ভাগ করলে একই ভ্যালু, এইটাই পাবা, একই ভ্যালু পাবা। এইটা হলো অ্যারিথমেটিক মিনের সুবিধা। অনুপাত ঠিক থাকে। হুম অনুপাত ঠিক থাকে, অনুপাত। তাহলে এভাবে কাজ করতে পারবো? পারবো না। এবার তুমি এই 90টা স্যাম্পলের 90টা মিনকে নিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে চলে যাবে, গেলে তুমি এরকম একটা কার্ভ পাবা, তাই না? এই কার্ভটা করছি কিন্তু 90টা মিনকে নিয়ে। সেই 90টা মিনের আবার একটা মিন পাইছি, সেটা হলো গ্র্যান্ড মিন। আর এই 90টা মিনের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি, তার নাম কি? স্ট্যান্ডার্ড এরর অফ মিন বলে এটিকে, এসইএম, স্ট্যান্ডার্ড এরর অফ মিন। ঠিক আছে না? এবং এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই না? নর্মাল ডিস্ট্রিবিউশনের শর্ত কি পাইছি, প্রপার্টি কি পাইছি? মিন প্লাস মাইনাস 1 ইজ ডি কত পার্সেন্ট? আর মিন প্লাস মাইনাস 2 ইজ ডি, আর 3 ইজ ডি। এখানে মিন কি গ্র্যান্ড মিন না? এখানে স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড এরর অফ মিন, এটি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তাহলে এই যে গ্র্যান্ড মিন প্লাস মাইনাস 2 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ মিনে আমি যদি যাই, গ্র্যান্ড মিনের সাথে প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড এরর অফ মিন মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে রেঞ্জটা পাবো ওই রেঞ্জে তুমি কি পাবো? 95% মিন, 95% মিন পাবো। গ্র্যান্ড মিন প্লাস মাইনাস 2 ইন্টু এসএম এ 95% মিন পাবো। আর যদি 3 এসএম এ যাই, ঠিক আছে? আচ্ছা, এইবার তাকে বলো যে তোমাকে বলেছিল বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বাইর করে দাও, তার কাছে যাও, গিয়ে বলো যে আপনি তো আমাকে বলেছিলেন বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বের করে দিতে, তার জন্য তো আমি পরিশ্রম কম করলাম না, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গেলাম, 90টা স্যাম্পল করলাম, 90টা মিন করলাম, প্রতিটা স্যাম্পলের প্রতিটা মিনকে এই দেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বলে আমি দাবি করেছিলাম, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করলেন না। কিন্তু আপনি কি এটা বিশ্বাস করেন, এটা কি বিশ্বাস করেন যে আমার এই 90টা স্যাম্পলের 90টা মিনের মধ্যে হয়তোবা অ্যাকর্ডিং টু প্রবাবিলিটি বলছি, হয়তোবা কোনো একটা স্যাম্পলের কোনো একটা মিন এদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশারের সমান? কি বলবো? হতে পারে, এটা কিন্তু হতে পারে। তখন সে এগ্রি করবে, বলে যে হ্যাঁ আমি এগ্রি করলাম, আপনার এই কষ্ট করে যে 90টা স্যাম্পলের 90টা মিন বের করলেন, তার মধ্যে হয়তোবা কোনো একটা স্যাম্পলের কোনো একটা মিন এই দেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশারের সমান, এটা হইতে পারে। এই কথাটা অ্যাকসেপ্ট করে তোমাকে আবার পাল্টা প্রশ্ন করবে, তাহলে বলেন সেই লাকি স্যাম্পল কোনটা, সেই লাকি মিন কোনটা, সেটা কি বলতে পারছি না। এইবার তুমি এই রেঞ্জটা নিয়ে যাও, গ্র্যান্ড মিন প্লাস মাইনাস 2 ইন্টু এসিএন এর মধ্যে কত পার্সেন্ট মিন, এই রেঞ্জটা নিয়ে আবার বলো যে আপনি তো আমাকে বলেছিলেন যে আমার এই 90টা স্যাম্পলের মধ্যে কোনো একটা মিন হয়তোবা এদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশারের সমান, কিন্তু সেই মিনটা কোনটা আমি জানি না। তবে এবার আমি একটা রেঞ্জ নিয়ে এসেছি, যে রেঞ্জের ভিতরে আমার 95% মিন আছে। তাহলে আমি কি দাবি করতে পারি যে এই রেঞ্জের ভিতরে আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার থাকার সম্ভাবনা আছে? কত পার্সেন্ট সম্ভাবনা? এটার নাম 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। এইটি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। পরেরটা নিয়ে যাও। স্যার একটা সেকেন্ড, তুমি যে প্রথমে গ্রামীণ বের করে তারপর যে স্ট্যান্ডার্ড দিলাম, ওখানে কি শিওর হবে দেশের তো তো ইসে দিন কি হবে, দেশের কাম হবে এই ডিস্ট্রিবিউশন এ যাবে, হইতে বাধ্য। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে নিয়ম এইটা, তোমার স্যাম্পল সাইজ যদি বড় হয়, তুমি মনে করো
মানে কি বলে 300টা স্যাম্পল নিলে 300টা মিন করলাম, আর এই 300টা মিনের যদি কার্ভ করো নর্মাল ডিস্ট্রিবিউশনে যাইতে বাধ্য। এগুলো সেন্ট্রাল লিমিট থিওরি বলে একটা কথা আছে, একটা সেন্ট্রাল লিমিট থিওরি বলে একটা কথা, হবেই হবে। এগুলো একদম ম্যাথমেটিক্স, হবেই হবে। কিন্তু ছোট স্যাম্পল হলে হবে না, অল্প মানে 5টা মিন করলাম, কোনটা assumption করলে বুঝবো যে আসলে সেন্টার মানে সে নন স্টিক যাবে? স্যাম্পল সাইজ বড়, বড় স্যাম্পল নিবা তাইলে যাবে, যাবে, যাইতে বাধ্য। এই জন্য তো স্যাম্পল সাইজ নিয়ে কথা বলতে হয়। এখন গ্র্যান্ডমার প্লাস মাইনাস 3 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ মিন, এর ভিতরে কত পার্সেন্ট মিন আছে? 95% না। আর তুমি যদি এটা বিশ্বাস করো যে আমার 300টা মিনের মধ্যে 400টা মিনের মধ্যে হয়তোবা কোনো একটা মিন এদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশারের সমান, সেই মিনটা কোনটা তুমি একদম পিন পয়েন্ট করতে পারতেছো না, অসুবিধা নাই। তুমি এখন রেঞ্জ দিয়ে কি বলতেছো যে এই রেঞ্জের ভিতরে কত পার্সেন্ট মিন আছে? তাহলে আমি বলবো না যে এই রেঞ্জের ভিতরে আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার থাকার সম্ভাবনা আছে, বলবো না? কত পার্সেন্ট সম্ভাবনা? 99%। এটাকে 99% কনফিডেন্স ইন্টারভ্যাল, বুঝছো? এবার বলো, এই যে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আর 99% কনফিডেন্স ইন্টারভ্যাল, এগুলো যদি ক্যালকুলেট করতে চাও তাহলে দুটো জিনিস লাগবে না? কি কি লাগবে? গ্র্যান্ড মিন আর তুমি কেমনে পাইবা? গ্র্যান্ড মিন পাইতে হলে তো তোমার 1000টা স্যাম্পল করতে হবে, 1000টা মিন থাকতে হবে, এবং এই 1000টা মিনের আবার মিন করতে হবে, তবে না গ্র্যান্ড মিন। কেমনে বাবা, এই কষ্ট তো করা যাবে না। স্ট্যান্ডার্ড এরর অফ মিন বের করবে কেমনে? তাহলে 1000টা স্যাম্পল লাগবে, 1000টা মিন লাগবে, এই 1000টা মিনের মধ্যেকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে। এটাও তো সম্ভব না। কিন্তু আমি থটটা তোমাকে, এবার এই অসম্ভবকে সম্ভব করা হবে কিভাবে সেটা বলছে স্ট্যাটিস্টিশিয়ানরা, যে না, আপনার 1000টা স্যাম্পল করার দরকার নাই, 1000টা মিনও করার দরকার নেই। বলছে যে আপনি একটা সিঙ্গেল স্যাম্পল নিয়ে কাজ করেন, শর্ত হলো স্যাম্পলটা যেন বড় হয় এবং একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়, এটি শর্ত, আর কোনো বিগ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হইতে হবে, শর্ত এইটুকু। এবার ওটা বলো তো দেখি, ধরো এখানে তো আমি ছোট ছোট স্যাম্পল নিয়ে কাজ করেছি, প্রত্যেকটা স্যাম্পলে 300 ডাক্তার, তাই না? 90টা স্যাম্পল, মোট 27,000 টাকা। আমি একটা স্যাম্পল নেই, 10,000 ডাক্তার, বিগ স্যাম্পল, 15,000 ডাক্তার, বিগ স্যাম্পল, এবং একটু রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করি। দেশের সর্বত্র সকল অঞ্চলের ডাক্তার নিলাম এবং সব বয়সের ডাক্তার নিলাম, সব ক্যাটাগরির ডাক্তার নিলাম, একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল করলাম 15,000 ডাক্তার। এবার বলতো আবারও সেই প্রবাবিলিটির কনসেপ্ট থেকে, সম্ভাবনার কনসেপ্ট থেকে, একটা বড় অনলি ওয়ান বিগ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের মিন আর অনেকগুলা ছোট 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 স্যাম্পলের মিনদের মিন কি কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে? আছে, কিন্তু প্রবাবিলিটি কিভাবে কাজ করে দেখো, একটা বিগ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের মিন আর অনেকগুলো ছোট ছোট স্যাম্পলের মিনদের মিন, হোপফুলি ইট উইল বি ভেরি ক্লোজ। তাহলে আমি যদি একটা বিগ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলে কাজ করে একটা মিন বাই করতে পারি, আশা করা যায় দ্যাট মিন উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য গ্র্যান্ড মিন। তাহলে হয়ে গেল আমার ঝামেলা শেষ। ওয়ার্ক অন এ সিঙ্গেল লার্জ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ফাইন্ড আউট দ্য মিন এন্ড এসডি অফ দ্যাট সিঙ্গেল স্যাম্পল। মনে করো তুমি 20,000 ডাক্তারের একটা স্যাম্পল নিলাম, ধরো সেই 20,000 ডাক্তারের স্যাম্পলের 20,000 ব্লাড প্রেশারের একটা মিন পাবো না? দ্যাট মিন উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য গ্র্যান্ড মিন। তাহলে গ্র্যান্ড মিনের মধ্যে জায়গায় আমি ওই মিনটা বসাই দেব, আর বাকি রইল কি? স্ট্যান্ডার্ড এরর অফ মিন। বলছে যে এটাও ক্যালকুলেট করা যাবে, তারা হিসাব নিকাশ করে বের করে দিয়েছে। সেটা কেমন করে? তুমি যে একটা স্যাম্পল নিয়ে কাজ করলা, 20,000 ডাক্তারের স্যাম্পল, তাহলে ওটা প্রমাণ হলো কি হবে? আমি তো একটা গ্রাম মিনিট করে বসাই দিচ্ছি, শুধু আমি এটাই যে
তো আর এই মিনটে যে গ্রাম মিনটে রিপ্রেজেন্ট করে বা কাছাকাছি, এটা তো প্রমাণ হলো না। প্রমাণ হয়েছে না? তুমি তো স্বীকার করছো প্রবাবিলিটির কনসেপ্টের উপর দাঁড়িয়ে দুইটা কাছাকাছি হবে, তুমি তো স্বীকার করছো। আমি কইছি কিছু সম্ভাবনা যে এই মানে একটা বড় স্যাম্পলের মিন আর অনেকগুলো ছোট ছোট স্যাম্পলের মিনদের মিন মানে গ্র্যান্ড মিনের কাছাকাছি, এটা ফ্যাক্ট। এই জন্য আমি গ্র্যান্ড মিনের জায়গায় এই মিনটা বসাই দিব। স্ট্যাটিস্টিক্স মানেই তো ধরে নেওয়া, অ্যাজাম্পশন করা, অ্যাজাম্পশন, এবং সেই অ্যাজাম্পশন হতে সাইন্টিফিক্যালি ভ্যালিড একদম। তাহলে হয়ে গেল আমার গ্র্যান্ড মিনের ঝামেলা চলে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমাকে বলো, এই যে 20,000 ডাক্তারের একটা স্যাম্পল নিয়েছিলাম, এখানে 20,000টা ব্লাড প্রেশার ছিল না? তার একটা মিন আমি নিয়ে গ্র্যান্ড মিনে বসাইছি না? ওই 20,000টা ব্লাড প্রেশারের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পেয়েছি না? ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে √ওভার 20,000 দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবে স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এটা অঙ্ক করে প্রুভড। কেমন করে অঙ্কটা করছে? 20,000 ডাক্তারকে তুমি 500 করে গ্রুপ করো, তাহলে কয়টা গ্রুপ হইব? 40টা গ্রুপ হয়ে যাবে। 20,000 ডাক্তারকে 500 করে গ্রুপ করলে 40টা গ্রুপ হবে না? তা 40টা মিন পাবো না? ওই 40টা মিনের মধ্যেকার এসডি ক্যালকুলেট করো, ওইটি তো স্ট্যান্ডার্ড এরর অফ মিন। হ্যাঁ, করো না ওইভাবে, তোমার শক্তি সামর্থ্য আছে, করো। আর অন্যদিকে আইসা 20,000 ডাক্তার একসাথে তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাকে যদি √ওভার 20,000 ভাগ করো, তাহলে দুই ফলাফল এক। এগুলা ম্যাথমেটিক্যালি প্রমাণিত, তোমার সব হিসাব করে দিছে। স্ট্যাটিস্টিক্স দিনে দিনে ডেভেলপ করছে, একদিনে ডেভেলপ করছে। তাহলে ঝামেলা শেষ হয়ে গেল না? তাহলে আমার দরকার কি 1000টা স্যাম্পল করার? ছোট ছোট স্যাম্পল করার দরকার আছে? একটা বড় স্যাম্পল করলেই হলো। ওই স্যাম্পলের যে মিন, ওইটাই গ্র্যান্ড মিন। ওই স্যাম্পলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটাকে ওই স্যাম্পলের √ওভার n দ্বারা ভাগ করো, এতে হয়ে গেল। তাহলে সবশেষে কি দাঁড়াইলো? এই যে এটা 95% CI মানে মিন প্লাস মাইনাস 2 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ মিন, আর 99% CI মানে মিন প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এই হলো কনফিডেন্স ইন্টারভ্যালের গল্প। 99% মানুষ এটা বুঝে না। হ্যাঁ, ক্লাসে আইসা তোমার লাভ হয়েছে, বুঝে না, এটা বুঝে না। আর 99.9% সুপারভাইজাররাও বুঝে না। বুঝে না, কিচ্ছু বুঝে না। এটা তো আমি বইতে পড়তে গেছিলাম, তো আমি নিজেই পাগল হয়ে গেছি। কিন্তু আমি যখন ঘটনাটা বুঝলাম, তখন আমি এইটা হলো আমার পদ্ধতি, আমি আবিষ্কার করছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি যেভাবে তোমার অ্যাপ্রোচ করছি, এইটা বইয়ের কথা না। আপনি কি স্যার আগে থেকে স্বপ্ন দেখছিলেন যে এই সাবজেক্টটা কি আমি করে নাকি? আরে আমি বাই চান্স, হুট করে বাই চান্স আন্দাজে না জানি না বুঝছি, আইসা দেখেছে ভালোই লাগে। হ্যাঁ, ওই দিন CMA তে ক্লাস নিচ্ছি, এক মেয়ে তোমার মতোই সুন্দরী আমারে বলে কি, বলে স্যার আপনার নাম যে জীবনে কত শুনছি, আজকের ক্লাসে আপনাকে মন ভরে দেখলাম। আমি বলে তুমি চুপ করো, ভাষা সংযত করো।
আমি এগুলোতে ঢুকছি যখন আমি মানে গর্তে পড়ছিলাম তখন ঢুকছিলাম, যখন আমি দেখতেছি যে আমি আগাইতে পারতেছি। 2001 সালের কথা, তখন আমি সলিমুল্লাহ প্রফেসর। এই ছাত্ররা যখন থিসিস করতে আসে আমার কাছে, আমি এগুলো কিছু বুঝতেছি, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ প্রপোজাল আসে ইভালুয়েট করার জন্য, কিচ্ছু বুঝি না। তুই তো না বুঝছে পরে এটা করে কেমনে, তখনই এটার ভিতরে আস্তে আস্তে ঢুকার চেষ্টা করলাম। 24 বছরের জার্নি, ঢুকে দেখি যে ভালোই লাগতেছে। তারপরে আস্তে আস্তে আমার এখন ভালোই লাগে এটা। আরো বেশি ভালো লাগে এই জন্য যে আমি যেগুলো সব খুব খুব যে সবকিছু যে বুঝি তা কিন্তু না, কিন্তু ভাল লাগে তখন যখন দেখি যে আমার সাথে যারা তারা আরো বুঝে না, তখন ভালো লাগে। তাহলে হয়ে গেল, একটা অঙ্ক করো। mean blood pressure of 100 doctors. তুমি তো অনুরোধ, তুমি যেই মিস্টার করলা এটা, এই ক্লাস কিন্তু, আচ্ছা এই ক্লাস কিন্তু রেকর্ডে থাকবে। দাদা অবস্থা খুবই খারাপ হচ্ছে। এইগুলো রেকর্ডে আছে না? ক্লাস নিলাম যে রেকর্ডে আছে তো, বাসায় যে রেকর্ডটা দেখবা। কারণ আমরা ক্লাসের শেষ পর্যায়ে, আজকে ভাবছি আমি একটা জিনিসই পড়াবো। mean blood pressure of 100 doctors found to be 130 with HD10. ধরে নাও এটি একটা বিশাল বড় স্যাম্পল, ধরো এজিউম করো। estimate the mean blood pressure of our doctors at 95% CI. আমি তো বিভিন্ন জায়গায় বলি একটা কথা, ইপিডেমিওলজি একটা সাবজেক্ট আছে, খুবই মজার সাবজেক্ট। আমি তো ইপিডেমিওলজির অনেক বই পড়েছি। এই সাবজেক্টের বিউটিটা যদি আমি আগে বুঝতাম তাহলে আমি কিন্তু ইপিডেমিওলজিস্ট হইতাম, কিন্তু আমি অনেক দেরিতে বুঝছি, দেরিতে পাইছি। ভালো ইপিডেমিওলজিস্ট কিন্তু চাকরি বাকরি তার হলো সারা পৃথিবী জুড়ে। ভালো এপিডেমিওলজিস্টের সাবজেক্ট বুঝতে হবে, আর ইউ মাস্ট হ্যাভ এ গুড কমান্ড অন ইংলিশ। যদি তুমি হয়ে যাবে এপিডেমিওলজির কিন্তু চাকরি আছে সারা দুনিয়া জুড়ে। তো যাই হোক, তোমাকে বলছে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার বার করতে, ঠিক আছে? তো তুমি একটা পার্টিকুলার স্যাম্পলে কাজ করছো, ধরো এটি অনেক বড় একটা স্যাম্পল, বিশাল স্যাম্পল। সেই স্যাম্পলের মিন কত পাইছো? এইচডি কত পাইছো? এরপরে কি বলছে? এস্টিমেট দ্য মিন ব্লাড প্রেশার অফ বাংলাদেশি ডক্টরস এট 95% সি। টেন বাই রুট ওভার 100, 10 বাই রুট ওভার 100 না, এইচডি বাই রুট ওভার এন। আমার এইচডি কত? ডিভাইড বাই রুট ওভার এন কত? তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন কত? এইবার তোমাকে বলছে 95% সিআই তে এস্টিমেট করো। তাহলে ওই যে 130 প্লাস মাইনাস 128 থেকে 100, আর 99% সিআই কত? তাই না? এই যে অঙ্কটা করলাম। এখন তোমাকে বলেছে এস্টিমেট দ্য মিন ব্লাড প্রেশার অফ আওয়ার ডক্টরস এট 95% সিআই, আর সেই 95% সিআই কত থেকে কত পাইলাম? এবার কি বলবা? আবার বলো, আবার বলো। বাংলাদেশের ডাক্তারদের বিপি 100, বেশিরভাগ বিপি 128 থেকে 132 মধ্যে থাকে। মানে পপুলার 128 থেকে 132 এর মধ্যে 95% না, বাংলাদেশের ডাক্তারদের গড়
মিন ফিফটি হচ্ছে 128 থেকে 132, এটা হচ্ছে আমি 95% কনফিডেন্ট আর পসিবিলিটি এটা ঠিক আছে, তুমি বলবো যে আমি 95% কনফিডেন্ট যে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার এই যে 132-এর মধ্যে, তুমি এইভাবে বলবো। নাবি 90% ডাক্তারের ব্লাড প্রেশার ভিতরে আছে এটা কিন্তু না, এটা হলো আমার কনফিডেন্স যে বাংলাদেশের ডাক্তারদের ব্লাড প্রেশারটা কোথায় বলো, বললাম 128 থেকে 132। বলে তুমি কি কনফিডেন্ট? ইয়াস আমি কনফিডেন্ট। কত পার্সেন্ট কনফিডেন্ট? 95% কনফিডেন্ট। এইভাবে আমরা বলবো। পরেরটা বলো। আমি 99% কনফিডেন্ট। 127 থেকে 33-এর মধ্যে থাকবে, আমি 99% কনফিডেন্ট। বুঝছো? এই যে ছোট্ট অঙ্কটাতে বুঝাই দিলাম, এটাই কনসেপ্ট, আর কিছু না। যে কোনো কিছুর 95% সিআই মানে এটাই, যে ওই জিনিসটা এত থেকে এতর মধ্যে থাকবে, এই ব্যাপারে আমি 95% কনফিডেন্ট। এই জিনিসটাকে আমি এইভাবে দেখাইছি, দেখো 95% সিআই 128 থেকে 132, আর 99% সিআই 127 থেকে 133। তুমি কি বলছো 128 থেকে 132-এর ভিতরে কি আছে? কার কার? বাংলাদেশের সকল ডাক্তারের মিন ব্লাড প্রেশার 128 থেকে 132-এর ভিতরে আছে। তাহলে 128 থেকে 132 এটা কি প্যারামিটার না? পপুলেশন প্যারামিটার না এটা? একইভাবে পরেরটা 127 থেকে 133, এটাও প্যারামিটার। 127 থেকে 133 এটাও প্যারামিটার, কারণ তুমি বলছো এর ভিতরেই আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার আছে। এবার তুমি বলো এই যে 95% সিআই আর 99% সিআই যে তুমি ক্যালকুলেট করলা, এটা সেন্টার পয়েন্টটাকে 130 না, এর সাথে যোগ বিয়োগ করে তো বাইর করছি, এটা 130 পাইছো করতে। স্যাম্পলের মিন মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক মানে স্যাম্পল ডেটা। এখন তুমি এই স্যাম্পলের ডেটার উপর দাঁড়াইয়া তুমি কিন্তু প্যারামিটার বাইর করে ফেলাইছো। স্যাম্পল থেকে প্রাপ্ত ডাটার উপর দাঁড়াইয়া তুমি কিন্তু পপুলেশন প্যারামিটারটা বাইর করে ফেলছো। এর নাম কি? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। বুঝছো? বলো তো এখানে 99% কনফিডেন্স মানে বাইরে গেছে না কনফিডেন্স? বাড়লো কেন? কারণ এই যে রেঞ্জ বাড়ছে, যে কনফিডেন্স যত বেশি হয় তত রেঞ্জ যত বেশি বেশি না? তুমি এই রেঞ্জের ভিত্তি পাইতে চাও কাকে? অফ ডক্টরস অফ বাংলাদেশ। আমি এই রেঞ্জের, আমি যে রেঞ্জটা দিলাম এই রেঞ্জের ভিতরে আমি আমার বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার পাইতে চাই। তো ওইটা পাইতে হলে রেঞ্জটা একটু বড় করলে কনফিডেন্স বাড়বে না? এটা স্বাভাবিক। আর তুমি স্ট্যাটিস্টিক্স একদম টোটালি না জানাও কিন্তু 100% কনফিডেন্স দিয়ে বলতে পারবা। কিছু জানো না স্ট্যাটিস্টিক, তোমাকে বললাম যে বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার কতর মধ্যে থাকতে পারে, একটা রেঞ্জ দিয়ে বলেন না, 100% কনফিডেন্স দিতে পারবেন? একেবারে দিতে পারবো। সব ভিডিও করে কি হিসাব করবা? বলবো যে মানে 0 to 500 মিলিমিটার, 0 to 500 এর ভিতরে থাকবেই থাকবে, কোনো সন্দেহ। আচ্ছা 10 দাও, আচ্ছা 10 দাও, 10 না 800 দাও, 1000 দাও, অসুবিধা কি? আমি কইলাম একটা, তুই বলো 10 to 1000 মিলিমিটার মার্কারের ভিতরে এদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার আছে, আমি 100% গ্যারান্টি। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনটা প্রমাণ করতে? তুমি কইছো 100% গ্যারান্টি, এবার তুমি যাও করো না। এবার তুমি যদি প্রমাণ করতে চাইলে করো গিয়া, বাংলাদেশের কি বলে 1 লাখ ডাক্তার আছে, প্রত্যেকের ব্লাড প্রেশার মেজার করো, করে দেখো সবার ব্লাড প্রেশার হলো 10 থেকে 500-র মধ্যে, তো আমার গ্যারান্টি ঠিক আছে না? ভুল কি? তুমি যে 100% গ্যারান্টি দিয়ে কইলা, 100% কনফিডেন্স দিয়ে কইলা 10 to 800 মিলিমিটার মার্কারের ভিতরে আছে, এটা কোনো প্র্যাকটিক্যালি ইউজফুল রেঞ্জ হইছে? এই ব্ল্যাক কলের মধ্যে এরকম রেঞ্জ দিলে এটা কোনো কামে লাগবে? তোমাকে
যত ছোট রেঞ্জ দিতে পারবা তত তোমার ক্রেডিট, তত তোমার মানে ম্যাথমেটিক্যাল ক্রেডিট ছোট রেঞ্জে বলা। তাই এই জায়গা থেকে তো দেখলাম যে রেঞ্জ হতে পারে, খুব কনফিডেন্স হতে পারে। ওই তো একটা রেঞ্জ দিলাম 10 থেকে 800, কনফিডেন্স কত? 100 একেবারে। এই জন্য বলা হয়েছে যে রেঞ্জ বড় করে কনফিডেন্স বাড়ানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। ছোট রেঞ্জের মধ্যে যদি বলতে পারো এই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে, তাহলে কৃতিত্ব আছে। ছোট রেঞ্জের মধ্যে কনফিডেন্স বেশি হলে সেটা কিন্তু যতটা পারা যায় কনফিডেন্স 95% কৃতিত্ব, এটাই কৃতিত্ব। তুমি গার্লফ্রেন্ড আছে বিবাহিত। তাতে কি হিসেবে বিবাহিত হলে গার্লফ্রেন্ড থাকা যাবে না, এটা কে কোন হাদিসে লেখা আছে? আর ধরো না তোমার একটা গার্লফ্রেন্ড আছে, অসুবিধা কি? তুমি যদি তাকে বলো যে তোমার পিজি হাসপাতালের বটতলায় আগামীকাল 12টা থেকে 12টা 1 মিনিটের মধ্যে দেখতে চাই, এবং যদি পায়ে যাও, এসে গেছে, পায়ে গেছে, এইটা ভালো নাকি 12টা থেকে 4টার মধ্যে দেখতে চাই, কোনটা ভালো? 12টা থেকে 12টা 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, তাহলে বোঝা যাবে তোমার প্রতি তার কনফিডেন্স আছে। মানে এটা ভালো, ছোট রেঞ্জের মধ্যে দিবা, এটা ভালো। বড় রেঞ্জ দিয়ে লাভ নাই, ছোট রেঞ্জে পাওয়াটাই হলো আসল পাওয়া। ঠিক আছে, এখন প্রশ্ন হইলো তুমি তোমার স্ট্যাটিস্টিক্সে কোনটা বেশি ব্যবহার করবা, 95% সিআই না 99% সিআই? আমি কিন্তু 95% সিআইটা ব্যবহার করবো। এই তো 99% কনফিডেন্স, এটা তো হুম, রেঞ্জ বড় হয়ে যাচ্ছে। তাহলে 95% আমি 95% এ থাকবো কেন? কম রেঞ্জ, ছোট রেঞ্জ। ছোট রেঞ্জ 95% কেন? তাহলে তো আমরা ছোট রেঞ্জ পেতাম না। 80% না। নিলে তো ছোট রেঞ্জ পেতাম আমরা। আরো ছোট। হ্যাঁ, আরো ছোট, আরো 95% না না, তুমি তো টপ সাইড ব্যালেন্স করে কথা বলতে হবে। এখন তুমি যে ধরো 50% কনফিডেন্স দিল, তাহলে রেঞ্জ আরো ছোট না? ডিসিশন নেওয়া যাবে না। কোন ডিসিশন নিতে পারবা? তোমার সে তোমার জীবনে আসবে, শোনো, সে তোমার জীবনে আসবে, তোমার কনফিডেন্স হলো 50%, এটা দিয়ে তুমি কি করবে? তোমার হিসাব কনফিডেন্স বাড়াইতে হবে, তাহাকে পাওয়ার কনফিডেন্স বাড়াইতে হবে। এখন প্রশ্ন হইলো why we are মানে going to choose the 95% confidence interval? এইটা তুমি জিজ্ঞেস করতে। এটাই বলতেছি। তুমি যদি বলো যে এই জায়গাটায় আমার কনফিডেন্স 95%, মানে এই রেঞ্জের ভিতরে আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার থাকবে, আমি 95% কনফিডেন্ট, তাহলে তুমি নো কনফিডেন্স কত পার্সেন্ট? তাহলে যেহেতু তোমার নো কনফিডেন্স 5%, তার অর্থ হলো এই, তুমি যদি দাবি করো যে এই রেঞ্জের ভিতরে আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার আছে, তোমার এই দাবিটা ভুল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আমরা কিন্তু 5% ভুল পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি। এটা হলো স্ট্যাটিস্টিক্সের একটা কথা, যে তুমি ভুল 5% পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবে, এর বেশি হলে কিন্তু আবার অ্যাকসেপ্ট করা যাবে যে কোনো কিছু। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল কথা, যে কোনো কিছু। একটা লোক তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন তুমি চিন্তা করলা যে এই লোকটা সত্যবাদী কিনা, তুমি এটা রিসার্চ করে বাড়ি করতে চাও, লোকটা সত্যবাদী কিনা, করো না রিসার্চটা, চলো তার সাথে তুমি উঠা বসা করো, ঘোরাফেরা করো, মেলামেশা করো, করার পরে তুমি দেখলা এই লোকটা 100টা কথা বললে 100টাই সত্য কথা বলে, তোমার কনক্লুশন কি? লোকটা সত্যবাদী। সত্যবাদী বলবো না? কিন্তু যে ডাটাটা এরকম হইতো যে লোকটা 100টা কথা বলে 99টা সত্য বলে, একটা মিস হবে, তখন কনক্লুশন কি? সত্যবাদী। তখনও কিন্তু সত্যবাদী, কিন্তু একটা মিথ্যাকে হজম করছে। আবার যদি এরকম হইতো যে 100টা কথার মধ্যে 97টা সত্য বলে 3টা মিস হবে,
এবারও সত্যবাদী বলবা, শেষ কথা, কিন্তু 3টা মিথ্যাকে হজম করে। এরকম কয়টা মিথ্যাকে হজম করবা? সর্বোচ্চ 5টা। 5টার বেশি যখন হয়ে যাবে, দেখা যাচ্ছে 100টার মধ্যে সে 6টা মিথ্যা কথা বলে আর 94টা সত্য বলে, এইবার কিন্তু তাকে আর সত্যবাদী বলা যাবে না, এবং তাকে বলতে হবে লায়ার, কারণ সে 5-এর অতিক্রম করছে। বুঝছো? সুতরাং তোমার এমনিতেই তোমার একটা সোশ্যাল লাইফে বা স্ট্যাটিস্টিক্যাল লাইফে এরর তুমি অ্যাকসেপ্ট করবা সর্বোচ্চ 5। ভুল কিন্তু 5-এর বেশি আমরা নেই না। আমরা মানুষকে বলি না যে তোমার কি বলে, না ভুল জীবনে একবার না, আমরা মানুষকে কি এইভাবে বলি না যে বি কেয়ারফুল, ডোন্ট ক্রস দ্য লিমিট, এটা বলি না? তার মানে লিমিটটা কত? ওই যে 5, লিমিটটা হলো 5। বুঝছো? 5% লিমিট। তোমার হাজবেন্ড কি তোমার সাথে সারাক্ষণ খালি গুড আচরণ করে, মাঝে মধ্যে মিসবিহেভ করে না? করে তো, নাকি করে না? করে না? এখন তুমি আজকে যে বলে দিও লিমিটটা কত, বলে দিবা যে 5%, এটা ক্রস করলে কিন্তু আমি আর নাই, এটা বলে দেবো। এইটুকু তোমাকে টলারেট করতে হবে। তুমি কই থেকে এমন একটা ছেলে পাইবা যে তোমার সাথে কোনোদিনও মিসবিহেভ করবে না? এটা তো ছেলে না, এটা তো মানুষ না। তাহলে একবার এক মামলা করছে ডিভোর্স কোর্টে, বউকে জিজ্ঞেস করছে তুমি ডিভোর্স দাও কেন? বলে কারণ একটাই, কি হ্যাঁ কোনোদিন আমার সাথে ঝগড়া করেনি, এই কারণে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে যখন নাকি তোমার 6টা মিথ্যা কইতাছে, 94টা সত্য কইতাছে, এবার সিদ্ধান্ত কোন দিকে যায়? সত্যের দিকে যায় না মিথ্যার দিকে যায়? সত্যের দিকে যায় না মিথ্যার দিকে সিদ্ধান্ত যায়? মিথ্যার দিকে সিদ্ধান্ত যায়। 6টা মিথ্যা কথা বললে তুমি তাকে বলবা যে সে অ্যাকচুয়ালি লায়ার, যদিও তখনও তার সত্য বলার সংখ্যা কিন্তু বেশি, কিন্তু এই রিস্ক আমরা নিতে পারবো না। একটা ড্রাগ দিলাম, দেখা গেল এর মধ্যে 100টা রোগীকে ড্রাগ দিলে কি বলে 95টা ভালো হয়, 5টা ভালো হয় না। এই ড্রাগ কিন্তু তুমি প্রেসক্রাইব করতে পারবে। যখন দেখবা যে এই ড্রাগটা দিলে পরে, ধরো জ্বরের একটা ওষুধ, কি বলে তোমার 94টা ভালো হয়, 6টা ভালো হয় না, তখন কিন্তু সিদ্ধান্ত নিবা যে দিস ড্রাগ হ্যাজ গট নো ইফেক্ট, যদিও তখনও বেশিরভাগ লোকের উপকার পাইছে, কিন্তু নেওয়া যাবে না। একবার এক ছেলে আমাকে এরকম প্রশ্ন করছে, কেন নেওয়া যাবে না? 6টা মাত্র মিথ্যা কথা বলছে, এখনো তো সফটওয়্যার মধ্যে তো জিনিস বেশি। না, না থাকলেও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই 6টা মিথ্যার পক্ষে নিতে হবে। অঙ্ক, এটা অঙ্কের হিসাব। তুমি মনে করো বিদেশ যাইবা, প্লেনের টিকিট কাটবা, তুমি কি এমন কোন এয়ারলাইন্স পাইবা যে এয়ারলাইন্স তোমাকে বলবে যে আমার বিমানে চড়েন, টিকিট কাটেন, গ্যারান্টি নো অ্যাক্সিডেন্ট, বলতে পারবে? হ্যাঁ, না। ওদের কাউন্টারে লেখা থাকবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 0.000001, এরকম লেখা থাকবে। এই যে 0.00001% অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, এটাকে তুমি কিভাবে নিবা? তুমি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবা যে নো নো চান্স অফ অ্যাক্সিডেন্ট? এভাবে চিন্তা করবে না তুমি, যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা এত কম, তুমি এটা কি নিবা এইভাবে যে না এখানে অ্যাক্সিডেন্ট হবে? বাট কিছু চান্স কিন্তু আছে, সেই আছেটাকে তুমি নো হিসাবে ট্রিট করলা, করেই তো টিকিট কাটলা, বিমানে উঠলা, ঘুরলা, বেড়ায়া চলে আসলা, এরকম না? কিন্তু যদি এমন দেখো যে একটা বিমানের টিকিট কাটতে গেলা, টিকিট কাউন্টার উপরে লেখা আছে এই বিমানে চড়িলে পরে 40% চান্স অফ অ্যাক্সিডেন্ট,
ইয়েস, এইটাকে তো এই 40% কে মনে করবেন না, এইখানে উঠলেই বিপদ। তুমি কিন্তু এই বিমানের টিকিট কাটবা না, তুমি কিন্তু সিদ্ধান্তটা 40% অ্যাক্সিডেন্টের পক্ষে নিয়ে নিলা, যাবো না এই বিমানে। কেন? তখনও তো বলা আছে 60% চান্স অফ নো অ্যাক্সিডেন্ট। তুমি নো অ্যাক্সিডেন্টের দিকে না গিয়ে এইদিকে গেলা কেন? এটাও তাই, এইটাও তাই, এই ইন্টারপ্রিটেশনটাও তাই, বুঝছো? এই তো আরেকটা অঙ্ক দেখো। Among 100 doctors, 40 doctors found to be hypertensive. Estimate the proportion of hypertension among the doctors of Bangladesh at 95% CI. আগের অঙ্কটার সাথে এটাকে তুলনামূলক আলোচনা করবে, তাহলে তোমার আইডিয়াটা পরিষ্কার হবে। আগের অঙ্কে আমি কি জানতে চেয়েছিলাম? বাংলাদেশের ডাক্তারদের মিন ব্লাড প্রেশার। এবার কি জানতে চাই? পার্সেন্টেজ, প্রপোর্শন অফ হাইপারটেনসিভ, এটা জানতে চাই না? দেখো আগের অঙ্কে আমি আমার ডাক্তারদের মিন ব্লাড প্রেশার জানতে চাই, সেই জন্য আমি একটা পার্টিকুলার স্যাম্পলে কাজ করে কি বাই করছিলাম? মিন বাই করছিলাম। সেই মিনটা কত পাইছিলাম? 130। কিন্তু আমি কি বলেছিলাম এই দেশের ডাক্তারদের ব্লাড প্রেশার 130? না, আমি কিন্তু এই মিনটাকে কনভার্ট করছি টু 95% সিএ, কনভার্ট করে তারপরে কথা বলছি, তাই না? তো আমার এই মিনটাকে 95% সিএ তে কনভার্ট করতে গিয়ে আমার আরেকটা জিনিস লাগছিল, সেটা কি? স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এইবার আমার দায়িত্ব হলো টু ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ হাইপারটেনশন অ্যামং দ্য ডক্টরস অফ বাংলাদেশ। একটা স্যাম্পলে কাজ করে সেই পার্সেন্টেজ কত পাইলাম? 40%। 40%। আমি তো বলবো না এদেশের ডাক্তারদের মানে 40% ডাক্তার হাইপারটেনসিভ, বলবো না। এবার এই 40% কে 95% সিআইতে নেবে। ওইখানে যেরকম মিনকে 95% সিআইতে নিতে সাথে আরেকটা জিনিস লাগছিল, সেটা হলো স্ট্যান্ডার্ড এরর অফ মিন। এবারে পার্সেন্টেজকে আমি 95% সিআইতে নিব, তাহলে লাগবে কি? স্ট্যান্ডার্ড এরর অফ পার্সেন্টেজ। নামে নামে জমেটো না, এইভাবে চিন্তা করো। মিন চিন্তা করলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন লাগবে, পার্সেন্টেজ চিন্তা করলে স্ট্যান্ডার্ড এরর অফ পার্সেন্টেজ লাগবে, কোন ডিফারেন্স চিন্তা করলে স্ট্যান্ডার্ড এরর অফ দি ডিফারেন্স লাগবে, কোন রেশিও চিন্তা করলে স্ট্যান্ডার্ড এরর অফ রেশিও লাগবে, বুঝছো? এখন এই স্ট্যান্ডার্ড এরর অফ পার্সেন্টেজের ফর্মুলা হলো এটা, এই যে 40% স্যাম্পল থেকে যেটা পাবো। হ্যাঁ, 40 ইন্টু 100 মাইনাস 40 বাই n কত? 100। 24 এর রুট কত? ধরো 5। এইবারে 95% সিএ তে চলে যাও। প্রপোর্শন প্লাস মাইনাস 2 ইন্টু এসিপি, এই যে 40 প্লাস মাইনাস 2 ইন্টু 5, 30 থেকে 50%। বাকি সব থটটা এক, এখানে পার্সেন্টেজ, আরেকখানে মিন, আরেকখানে রেশিও, আরেকখানে ডিফারেন্স, নানান কিছু হবে। এবার কি কইবা? বলবা কি কো? রাইট, যে 30 থেকে 50% বাংলাদেশি ডাক্তার হাইপারটেনসিভ। 30 থেকে 50% বাংলাদেশি ডাক্তার হাইপারটেনসিভ। তোমার কিছু করতে হবে না, তুমি খালি ডাটা এন্ট্রি দিবা আর কম্পিউটারকে বলা তুমি 95% সিআই দাও, কিন্তু তোমার ইন্টারপ্রিটেশনটা যেন ঠিক থাকে। তোমার ইন্টারপ্রিটেশনটা মজবুত করার জন্য আমি এত কথা বলছি, কনসেপ্টটাকে ইমানের দিক থেকে মজবুত করার জন্য। ভুয়াবাজি বলতেছি এটা যেন না বুঝো। আমাদেরকে যখন পড়াইছে তখন এই ভুয়াবাজি করতে, ভিতরের গল্পের খবর নাই, মাঝখান দিয়ে খালি ফর্মুলাটা দিয়ে চলে গেল। এতে কি আমার এই ফর্মুলা দিয়ে আমি কি বুঝলাম? না, কিচ্ছু নাই, বুঝছো? আচ্ছা ধরো আমি আরেকটা উদাহরণ দিই। আমি বাংলাদেশের ডাক্তারদের মধ্যে মেল ফিমেল রেশিওটা কত একটু জানতে চাই। মেল ফিমেল রেশিও at 95% সিআই। কি করবা? একটা স্যাম্পল নাও, নিয়ে দেখো ওখানে মেল কতজন ফিমেল কত, রেশিও বের করে ফেলো। মনে করো মেল ফিমেল রেশিও একটা পার্টিকুলার স্যাম্পলে কাজ করে আমি পাইলাম সে 0.7।
0.7 পাইলেন। either এবার আমি 0.7 কে আমি 95% সিএতে নেব না? নিতে হলে কি লাগবে? স্ট্যান্ডার্ড এরর অফ, এইবার লাগবে রেশিও। স্ট্যান্ডার্ড এরর অফ রেশিও আলাদা সূত্র, আলাদা সূত্র। ওই সূত্রের চেহারাও তোমার দেখার দরকার নেই। না না, এগুলো কম্পিউটার সফটওয়্যারে থাকবে। তো মনে করো স্ট্যান্ডার্ড এরর অফ রেশিও পেলাম 0.1, আর- 0.6 থেকে না 0.5 থেকে 0.9 হ্যাঁ 0.7 প্লাস মাইনাস 2 ইন্টু 0.1, তাহলে তাহলে? 0.5 থেকে 0.9 0.5 থেকে 0.5 থেকে 0.5 আমি 95% গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের ডাক্তারদের মেল ফিমেল রেশিও হবে 0.9 থেকে 0.5 থেকে 0.9। বুঝছো? কারণ জিনিস এটাকে আমি একটু সামারাইজ করছি এইভাবে, আমার ভাবে করছি, আমার ভাবে। এই যে এটা রোড টু কনফিডেন্স ইন্টারভ্যাল, ডিসাইড হোয়াট টু এস্টিমেট, এগুলো সব আমার কথা, বইয়ের কথা না। তুমি সিদ্ধান্ত নাও কি জানতে চাও। ডিসাইড হোয়াট টু এস্টিমেট, নিলাম সিদ্ধান্ত, আমি একটা মিন জানতে চাই। সিলেক্ট এ সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, করলাম। ওয়ার্ক আউট দ্যাট এস্টিমেট ফ্রম দ্যাট সিঙ্গেল স্যাম্পল। ওই সিঙ্গেল স্যাম্পল থেকে আমি যাহা জানতে চাই, যে মনে করো রেশিও, সেটা ফাইন্ড আউট করো। And then calculate the standard error of that estimate by a particular formula. আমি রেশিও জানতে চাই, রেশিওর স্ট্যান্ডার্ড এরর বার করব কোন একটা বিশেষ ফর্মুলা দ্বারা। And then construct the 95%. কিভাবে? 95% is equal to স্যাম্পল থেকে আমি যে এস্টিমেটটা পাইলাম প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ দ্যাট এস্টিমেট। এটাই হলো, এটাই মেনশন ঠিক আছে? বইয়ে দেখবা 2 এর জায়গায় 1.9 লেখা আছে, 1.96 লেখা আছে। ওই ঝামেলায় তোমার যাওয়ার দরকার নেই, 2 কে রাউন্ড করে রাউন্ড। বুঝছে? আজকে এই পর্যন্তই। আমরা কালকে তো আর কি বলে নেক্সট স্যাটারডেতে, রোজা তবদের রবিবার থেকে স্যাটারডেতে আমরা ওই যে ক্লিনিক্যাল ট্রায়ালটা বাকি আছে, একটু ডিটেল আলোচনা করব ক্লিনিক্যাল ট্রায়ালটা। তারপরে রবি সম্বোধয় আর পারবো না, পরে আমরা ডিসাইড করবো। ঠিক আছে? তাহলে শনিবারে আসো, আমরা ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে বিস্তারিত আলোচনা।
Vai dedicare il tempo a caire.